কাছাকাছি ৮-১০খানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার, ভরত ডাক্তার। তার উপর সবারই খুব বিশ্বাস। কয়েকজন কবিরাজ আছেন ঠিকই, কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন। সিরাজ সাহেব হেকিমি ডাক্তারি করেন, কিন্তু সেও তো হেকিমি, ডাক্তারি নয়। লোকের ধারণা ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, তাতেই সব রোগ সারে। তাছাড়া তিনি সুই দেন মাঝে মাঝে, অর্থাৎ ইঞ্জেকশন। তা তো কবিরাজ কিংবা হেকিম দিতে পারেন না। ভরত ডাক্তার বেশ ভালো ডাক্তার এবং ভালো মানুষ। দূর দূর গ্রামের লোক তাকে ডাকলেই তিনি চলে যান। গোলগাল ফর্সা চেহারা, একটু বেটে, মাথায় সুন্দর চকচকে টাক। তখনকার দিনে গ্রামের রাস্তাঘাট প্রায় কিছুই ছিল না। বর্ষার সময় লোকে যাতায়াত করত নৌকোয়, আর গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলে হাঁটা ছাড়া উপায় নেই। সরু আলপথ কিংবা এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে সাইকেল চালানো খুব কষ্টকর। কিন্তু একজন ডাক্তার কি করে হেঁটে হেঁটে রুগী দেখতে যাবেন? তাহলে তো ২-৩ জায়গার বেশি যাওয়াই যায় না। অথচ শীত শেষ হতে না হতেই মানুষের রোগ ভোগ খুব বেশি বেড়ে যায়। তাই ভরত ডাক্তার রুগী দেখতে চান ঘোড়ায় চেপে। ভরা বর্ষার সময় নৌকো, অন্য সময় ঘোড়া। ডাক্তার ছোটখাটো মানুষ বলে তার ঘোড়াটিও তেমন বড় নয়, কখনো খুব জোরে ছোটে না। ঘোড়ার একটা সুবিধে, সকাল, দুপুর, রাত, যে কোনো সময় নিয়ে যাওয়া যায়। ঘোড়ারা সহজে ক্লান্ত হয় না, তাদের ঘুমও কম। পেট ব্যথা থেকে মাথা ব্যথা সব রকম চিকিৎসায় করতে হয় ভরত ডাক্তারকে। তাই এক একদিন রাত বিরাতেও তার ডাক পড়ে। রোগীর এখন তখন অবস্থা, ভরত ডাক্তার ইঞ্জেকশন দিলেই সে বেঁচে উঠবে। অনেকে মাঝরাতেও শুনতে পায় ঘোড়ার পায়ের কপ কপ শব্দ। তাতেই বুঝে যায় ভরত ডাক্তার কোথাও না কোথাও মুমূর্ষুকে বাঁচাতে যাচ্ছেন। এই ভরত ডাক্তারের ফি মাত্র ২ টাকা। কেউ কেউ তাও দিতে পারে না। কেউ কেউ কাচুমাচু মুখ করে মাথা চুলকে বলে, ডাক্তার বাবু, হাতে তো এখন পয়সা করি কিছু নেই, পরে শোধ করে দেব, যদি দয়া করেন। ভরত ডাক্তার জানেন পরে আর কেউ শোধ করে না। তবুও রাগারাগি করেন না তিনি। উদারভাবে বলেন, ঠিক আছে, তোদের পয়সা দিতে হবে না। তবে একটা কাজ করতো, আমার এই ঘোড়াটার জন্য ১ বস্তা ঘাস পাঠিয়ে দিস। কিংবা তোদের ঘরের মাচায় তো দেখলাম ওই দুটো বেশ বড় বড় পুরুষ্টু লাউ ঝুলছে, তার একটা দে না। অনেকদিন লাউয়ের শুক্তো খাইনি। ডাক্তারের এই উদারতার সুযোগ নিয়ে কারো কারো কাছে টাকা থাকলেও তা না দিয়ে কিছু জিনিস দিতে চায়। একটা লাউয়ের দাম মোটে ৪ আনা, আর ১ বস্তা ঘাস বড় জোর ৮ আনা। সব রোগী তো আর শেষ পর্যন্ত বাঁচে না। দুনিয়ার কোনো ডাক্তারই বাঁচাতে পারেন না সব মানুষকে। কোনো বাড়িতে রোগীর মৃত্যু হলে ভরত ডাক্তার ফি তো নেনই না, বরং পকেট থেকে ২-৫ টাকা বের করে দেন শ্মশান খরচের জন্য। ডাক্তারের বাড়ির লোক কিন্তু এতটা উদার নন। এত নাম করা ডাক্তার, কিন্তু টাকা পয়সা এত কম উপার্জন করেন বলে বকাবকি করেন তার বউ। ২টো ছেলে আছে, মহাবিচ্ছু। রাত্রিরে বাবা বাড়ি ফিরলেই তারা তার পকেট হাতড়ে দেখে, তারপর ঠোঁট উল্টে বলে, মোটেই। ডাক্তারের ঘোড়াটির নাম ছোট্টু। তার দেখাশোনা করে বদন ভুইমালি। সে ছোটুকে ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, দলাই মলাই করে, আর সপ্তাহে একদিন গায়ে জল ঢেলে স্নানও করিয়ে দেয়। অন্য কেউ ছোটুর গায়ে হাত বুলিয়ে আদর করতে এলে ছোটু তা মোটেই পছন্দ করে না। জোরে জোরে মাথা নাড়ে আর হি হি করে ডেকে ওঠে। ঘোড়ার দেখাশোনা ছাড়াও এবারে আরো অনেক কাজ করতে হয় বদনকে। বদনের কাছে ডাক্তারবাবু যে স্বয়ং এক দেবতা। কোনো দিন তিনি বদনকে বকাবকি করেন না। মাস মাইনে ছাড়াও তিনি বদনকে ১ টাকা ২ টাকা বকশিস দেন। বদনের বাবা সাধুচরণকে যখন সাপে কামড়েছিল, তাকে পর্যন্ত সারিয়ে তুলেছিলেন ভরত ডাক্তার। তার ওষুধের এমনই গুণ। একদিন
এক ঝড় জলের রাতে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন ভরত ডাক্তার। তার গায়ের জামা ছেঁড়া, মুখে ফালা ফালা দাগ, সেখান থেকে রক্ত পড়ছে, ফুলে গিয়েছে একটা চোখ। সোনালি ফ্রেমের চশমাটাও নেই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? ডাক্তারবাবু একেবারে চুপ। বউ, ছেলে মেয়ে কারোরই প্রশ্নে তিনি জবাব দেন না। পোশাক বদল করে শুয়ে পড়লেন, কিছু খাবারও খেলেন না। এরপর দুদিন ডাক্তারবাবু ওই একই রকম রইলেন, কথাও বেশি বললেন না, রোগী দেখতেও বেরোলেন না। অবশ্য ঝড় বৃষ্টি চলছিলই। পাড়া প্রতিবেশীরা দেখা করতে এলো অনেকেই। ডাক্তারবাবু কথা বলছেন না বলে কেউ কিছু জানতেও পারল না। তখন কেউ কেউ বলতে লাগলো, ডাক্তারবাবুকে ঢাকাতে ধরেছে নিশ্চয়ই। তাতে কয়েকজন বলল, এ তল্লাটে আর সবাই ডাক্তারবাবুকে ভালোবাসে। ডাকাতরা তাকে দেখলে পিন্নাম করে। কতদিন যে তিনি কত রাতে বাড়ি ফিরেছেন, কখনো তো কিছু হয়নি আগে। আর কজন বলল, জয় নিশ্চয় ভূতে ধরেছিল। ডাক্তার বাবু চিকিৎসা করলেও কেউ কেউ তো ভূত হয়, সেই রকম কোনো ভূত যদি রেগে থাকে। তা শুনে একজন বলল, আর কি যে বলো না, কেউ বললেই মরতে মরতে ভাবে ডাক্তারবাবু যথাসাধ্য করেছেন। নেহাত আয়ু ফুরিয়ে গিয়েছে, তাই মরতে হলো। ডাক্তারবাবুর উপর রাগ করবে কেন গো? তাছাড়া 3-4 দিনের মধ্যে তো এই তল্লাটে কেমন কেউ মরেনি। এইসব তর্কাতর্কিতে আসল ব্যাপারটা আর বোঝা গেল না। তৃতীয় দিনে ডাক্তারবাবু বিছানা ছেড়ে বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ। উঠোনের এক পাশে একটা গোয়াল ঘর, তার পাশে একটা আস্তাবল। সেখানে বদন দলাই মলাই করছে ঘোড়াটাকে। একসময় ডাক্তারবাবু হাতছানি দিয়ে ডেকে বললেন, হে বদন, বদন, হায় হায়, এদিকে আয়। বদন কাছে এসে প্রণাম করে উবু হয়ে বসল। এর নাম হই ডাক্তারবাবু। ডাক্তারবাবু বললেন, বদন, আমি আর বেশি দিন বাঁচব না রে। আমার আমার মৃত্যুদিন ঘনিয়ে এসেছে। তা শুনে বদন দারুণ চমকে উঠে বলল, এ কি বলছেন কথা? আপনি আপনি কত মানুষকে চিকিৎসা করে বাঁচিয়েছেন। আপনি নিজের দুঃখটা ওষুধ খেলেই তো আপনি সেরে উঠবেন। আপনি মরবেন কেন? ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে, ডাক্তার বাবুরা নিজের চিকিৎসা নিজেরা করতে পারে না রে, ডাক্তারদেরও মরতে হয়। আমি বুঝে গিয়েছি, আমার দিন ঘনিয়ে এসেছে। তা শুনেই বদন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে দিল। ডাক্তারবাবু বললেন, শোন বদন, আমার কয়েকটা কথা মন দিয়ে শোন। আমি মরে গেলে তো তোকে এ বাড়িতে কেউ তেমন কোনো কাজে রাখবে না। আমার ছেলেরাও তোকে কেউ পছন্দ করে না। তাছাড়া তুই অন্য বাড়িতেও কাজ পেয়ে যাবি। কিন্তু কিন্তু আমার ঘোড়াটার কি হবে বলতো? বদন চোখ বুজে বোকার মতো বলল, আপনার ঘোড়া সট্টু, তার আর কি হবে? ডাক্তারবাবু বললেন, আমার ছেলেরাও ছোট্টুকে পছন্দ করে না, ওকেও রাখবে না। বদন বলল, বিক্রি করে দেবে, তারপর? ডাক্তারবাবু বললেন, বিক্রি করে দিলে কে কিনবে জানি না। যদি কোনো গাড়িওয়ালাকে দেয়, সে গাড়ির সঙ্গে জুড়ে রোজ চাবুক পারবে। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে বদন। ছোট্ট জানিস তো কত সার্ভিস দিয়েছে। বদন, শোন, ছোট্টকে আমি তোর হাতে দিয়ে যাই। তুই আগের মতো দেখাশোনা করবি। প্রতিজ্ঞা কর, তুই কোনোদিন ওকে বিক্রি করবি না। বদন প্রথমে আনন্দে ডগমগ হয়ে বলল, কথা সট্টু সট্টু আমার কাছে থাকবে? কি ভালো, কি ভালো। কোনোদিন তোরে বিক্রি করবই না। তাহলে তাহলে যে আমার পাপ হবে। 3 সত্যি কষি কথা, কি 3 সত্যি, কোনো দিন ওরে বেচবো না। তারপরে সে মুখ শুকনো করে বলল, কিন্তু কথা
আমি তো গরিব মানুষ, আমি ঘোড়া পালবো কি করে? অন্যের বাড়িতে তো চাকরি করলে কি করে দেখাশোনাই বা করবো? সোলার বিচুরি কেনার পয়সাই বা পাবো কোত্থেকে? ডাক্তারবাবু বললেন, তাও তো কথা বটে, গচ্চাও তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি তোর কিছু একটা ব্যবস্থা করে যাব, যাতে তুই মাসে মাসে কিছু টাকা পাবি। পরদিনই মারা গেলেন ডাক্তারবাবু, একেবারে জলজ্যান্ত অবস্থায়। রাত্রিরে ঘুমিয়েছিলেন, সকালবেলা আর জাগলেন না। বদনের জন্য ডাক্তারবাবু কি ব্যবস্থা করে গেলেন তা জানা গেল না। বোধহয় তিনি সময় পাননি। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর ডাক্তারবাবু স্ত্রী বদনকে বললেন, কাল থেকে তোকে আর আসতে হবে না, আমরা কম টাকায় অন্য লোক রাখবো। তাছাড়া তুই বুড়ো হয়ে গেছিস, তোকে নিয়ে আমার আর চলবে না। বদন গিন্নিমাকে প্রণাম করে ছোটুকে নিয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালেই ডাক্তারবাবুর ছেলে সুধীর বদনের বাড়িতে এসে খুব চেঁচামেচি লাগিয়ে দিল। সে বলল, বদন, তুই কেন আমাদের ঘোড়া নিয়ে চলে এলি? তুই একটা চোর, তুই একটা চোর! সেদিন না তোর না, তোকে পুলিশেই দেওয়া উচিত। হাত পুরনো লোক বলে দিচ্ছি না, একদম এই করবি না। বদন যতই বলে ডাক্তারবাবু ঘোড়াটা তাকেই দিতে বলেছেন, শুধু শুনতেই চায় না। সে জোর করে ছোটুকে নিয়ে চলে গেল। বদন কোনো বাধাই দিল না। কিন্তু সন্ধ্যাবেলায় ফিরে এলো ছোটু। বদনের বাড়ির কাছে এসে চি করে ডেকে উঠল। দুদিন পরে সুধীর এসে আবার অনেক গালাগালি দিয়ে ফিরিয়ে নিয়ে গেল ছোটুকে। এবার সে ছোট্টুকে বিক্রি করে দিল কলিমুদ্দিন মিয়ার কাছে। কলিমুদ্দিনের দুখানা ঘোড়ার গাড়ি আছে, তার মধ্যে একটা ঘোড়ার মার খেতে খেতে খুব কাহিল অবস্থা। কিন্তু সেখান থেকেও পালিয়ে এলো ছোট্টু। সে যেন ঠিক জানে ডাক্তারবাবুর মনের কথা। কলিমুদ্দিন মিয়া যখন জানতে পারল যে ঘোড়াটা ফিরে গিয়েছে বদনের কাছে, তখন সে কিন্তু রাগারাগি করলো সুধীরের উপরই। বদনের দোষ কি? সে তো ঘোড়া চুরি করে আনেনি। ঘোড়া নিজে থেকে তার বাড়ি চলে এলে সে কি করবে? চারদিকে রটে গেল ডাক্তারবাবুর ঘোড়া বদন ছাড়া আর কারো বাড়িতে থাকবে না। তাহলে আর এই ঘোড়া কেই বা কিনবে? তারপর থেকে ছোটু রয়ে গেল বদনের কাছে। কিন্তু সে গরিব মানুষ, ঘোড়া দিয়ে কি করবে? অন্য একটা বাড়িতে সে কাজ পেয়েছে, সেখানে সারা দিন খাটতে হয়। ঘোড়ায় চড়ার সময় বা সে পাবে কখন? আর ঘোড়ায় চড়ে সে যাবেই বা কোথায়? এক একদিন ভোরবেলায় ঘোড়াকে নিয়ে বেরোলে মাঠের লোকেরা তাকে দেখে হাসে, ঠাট্টা করে। বদন, কেউ কেউ চেঁচিয়ে বলে, বদন, কিরে ঘোড়ায় চেপে যুদ্ধ করতে পেরেছিস নাকি? ডাল নেই, তরোয়াল নেই, একেবারে নিধিরাম সত্তার। কেউ বা বলে, এই যে মদন, গরিবের ঘোড়া রোগ হয়েছে বোধ হয়। দিনের বেলা আর সেই ঘোড়া নিয়ে বেরোয় না, কোনো কাজেই লাগে না। তাও তো ঘোড়াকে খাওয়াতে হয়, ঘাস কাটার সময় পায় না সে। ছোলা টোলা কিনতেও তো পয়সা লাগে। কিন্তু সে যে ডাক্তারবাবুর সামনে প্রতিজ্ঞা করেছে ঘোড়াটার কখনো অযত্ন করবে না। মহা মুশকিল। বদনের ছেলে নেই, আছে দুটি মেয়ে আর বউ। তারা তো জানেই না কি করে ঘোড়াটার যত্ন নিতে হয়। বদনই রাত্রিরে ফিরে এসে ছোট্টুকে দলাই মলাই করে, নিজের আধপেটা খেয়েও ছোট্টুকে খেতে দেয়। ঘাস বিচুরির বদলে ছোট্টুকে ভাত কিংবা রুটি দিলেও দিব্যি খেয়ে নেয় সে। তাকে বেঁধে রাখা হয় না, সারা দিন সে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, দূরে কোথাও যায় না। মাঝে মাঝে বদন ছোটুর সঙ্গে কথাও বলে, ছোট্টুও যেন বুঝতে পারে সব কথা। বদন তার ঘাড়ে চাপড় মেরে বলে, ওরে সট্টু, সট্টু, আমি তোকে ঠিক মতো যত্ন করতে পারি না রে, আমরা যে বড় গরিব সট্টু। ছোট্টু মুখ দিয়ে ফর শব্দ করে,
যেন এইটুকু আদর পেয়ে সে খুব খুশি। একদিন বদন ভাবলো বেশি রাত্রিরে ছোটুকে নিয়ে কোথাও ঘুরে এলেই তো হয়। রাত্রিরে তো কেউ দেখতে পাবে না, কেউ ঠাট্টাও করবে না। তাছাড়া ঘোড়ার মতো একটা প্রাণীকেও তো মাঝে মাঝে ছোটানো দরকার। দৌড়াদৌড়ি না করলে ঘোড়ার পায়ে যে বাত হয়। ছোট্টুর পিঠে জিন পরিয়ে বদন চেপে বসলো। সঙ্গে সঙ্গে ছোটা শুরু করলো ছোট্ট মনের আনন্দে। প্রথমে আস্তে, তারপর বেশ জোরে, আরো জোরে। আকাশ পরিষ্কার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে ঘোড়া ছোটাতে ভারী আরাম। বদনের মনে হলো সে যেন বদন ভুইমালির মতো একজন সাধারণ ইলেবেলে মানুষ নয়, সে একজন সেনাপতি, হাতে তলোয়ার নেই। এই যা। বদন ভেবেছিল সে শুধু গ্রামের চারপাশটা ঘুরে আসবে, কিন্তু খানিক বাদে সে ফিরতে চাইলেও ছোট্ট ফিরবে না। সে ছুটতে লাগলো আপন খেয়ালে, জোরে, আরো জোরে। দুখানা গ্রাম ছাড়িয়ে ছোট্ট এসে থামলো একটা বড় বাড়ির সামনে। দু পা তুলে চি করে ডেকে উঠলো, আর সেই ডাক শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লোক অবাক হয়ে বলল, এই তো ডাক্তারবাবুর ঘোড়া। ও মা, মা, ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু, আসেন আসেন আসেন। জানেন জানেন আমাদের রতনের খুব জ্বর। আপনি আপনি কি করে জানেন যে রতনের জ্বর? সেদিকের মেঘলা আকাশ, বাইরেটা বেশ অন্ধকার। ঘোড়ার পিঠে কে বসে আছে তা বোঝা যায় না। অন্য লোকটি বলল, ডাক্তারবাবু তো স্বর্গে গিয়েছেন, তিনি আসবেন কি করে? এ অন্য কেউ। বদন তখন কাঁপা কাঁপা গলায় বলল, বাবুরা, বাবুরা আমাকে মাফ করবেন, আমি বদন ভুইমালি। ডাক্তারবাবু ঘোড়াটা এখন আমার কাছেই থাকে। একজন বলল, ও তাই বলো, তা তুমি এখানে এলে কি করে? কিছু দরকার আছে? বদন বলল, আগে না, এধার দিয়ে যাচ্ছিলাম, ঘোড়াটা এখানে একবার থামলো। অন্যজন জিজ্ঞেস করলো, আমাদের আমাদের রতনের না ধুম জ্বর। এত রাতে ডাক্তার বুদ্ধি বা পাবো কোথায় বলো? আচ্ছা, তুমি তো চিকিৎসার কিছু জানো, তুমি তো ডাক্তার বাবুর সঙ্গেই ছিলে। বদন জিভ কেটে বলল, বাবু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধ বিশুদ্ধের কথা কিছুই জানি না, শুধু এই ভগবানের কাছে দুটো প্রার্থনা করতে পারি, আপনার বাড়ির ছেলে যেন তাড়াতাড়ি সেরে উঠুক। ছোট্ট এবার ছটফটিয়ে উঠল, উল্টো দিকে মুখ ফিরিয়ে শুরু করলো দৌড়, সোজা বদনের বাড়ি। দুদিন পর আবারও ঠিক ওই রকম ব্যাপারই হলো। বেশি রাত্রিরে বদন ছোট্টর পিঠে চাপতেই সে ছুটতে লাগলো আপন খেয়ালে। এবারে গিয়ে থামলো অন্য দিকের আর একটা গ্রামের আর একটা বাড়ির সামনে। এবারে ভিতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ বুঝি মারা গিয়েছে? ভয় পেয়ে বদন কাপা গলায় বলল, কোথায় আলি রে ছোট্টু? ফিরে চল। ছোট্ট মুখ দিয়ে ফর করে শব্দ করলো। এবাড়ি থেকেও একজন লোক বেরিয়ে এসে খুব অবাক হলো। ভরত ডাক্তারের ঘোড়াকে অনেকেই চেনে, ডাক্তারবাবুকে নিয়ে এ বাড়িতে আগে এসেছেও কয়েকবার। আজ সেই ঘোড়ার পিঠে ও কে? বদন হাত জোর করে বলল, আমার মাফ করবেন বাবু, আমি আমি এই অতি সামান্য লোক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। লোকটি বলল, আমার মেয়ে মায়েরানির ভেদ বমি শুরু হয়েছে সন্ধ্যা থেকে, আমার এখন তখন অবস্থা। ডাক্তারবাবু ঘোড়ায় চাপো, তুই নিশ্চয়ই চিকিৎসার কিছু জানো। এখানেও লজ্জা পেয়ে সে বলল, আমি মুখ্যসুখ্য মানুষ বাবু, ওসব কিছু জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে যেন সেরে ওঠে। তৃতীয়বার মাঝরাত্রিরে ছোট্ট বদনকে নিয়ে এলো আর একটা বড় বাড়ির সামনে। এটা বেশ বড় বাড়ি, কোনো জমিদার টমিদারের হবে বোধহয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, তারাও বদন ডাক্তারের ঘোড়াটাকে চেনে, কিন্তু যে এখন ঘোড়াটা চালাচ্ছে তাকে চেনে না। একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কে?
তুমি কি ঘোড়াটা কিনেছো? বদন বলল, আগে না বাবু, এই ঘোড়া কিন্তু আমার সামর্থ্য কোথায়, আমিও তো গরিব লোক। ডাক্তার বাবু এই ঘোড়াটা আমারে দিয়ে গেছেন। লোকটা কপালে হাত ঠেকিয়ে বলল, ডাক্তার বাবু ছিলেন অতি মহৎ মানুষ। শেষবার তো এবারই ছোট কর্তার চিকিৎসা করতে এসেছিলেন। সে রাতে ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। লোকে বলে শ্মশানতলায় একটা বট গাছের ডাল নেমে এসে তাকে খুব মেরেছিল। লোকে তো কত কথা বলে। অমন একজন মানুষকে একটা গাছ মারবে কেন? হয়তো হয়তো ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছিল মাথায়। যাই হোক, তুমি যে আজ এখানে এলে, তুমি কি কোনো খবর পেয়ে এসেছো? বদন হাত জোর করে বলল, আগে না, কিসের খবর? লোকটি বলল, আমার আমার মাতৃদেবী আর চলে যাচ্ছেন। এখন তখন অবস্থা, কবিরাজ বলতে সবাই জবাব দিয়ে গেছেন। সারাদিন ধরে সজ্ঞান, শুধু শ্বাস আছে একটু একটু। তোমাকে দেখে ভাবলাম তুমি বুঝি কোনো ওষুধ এনেছো। এখন তো আর কোনো আশাই নেই, যে যা বলছে তাই শুনছি। বদন অন্য দিনের মতো কাচুমাচু মুখে বলল, আগে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধের কথা কিছুই জানি না। বাড়ির সামনের উঠোনে একটা খাটের উপর শুইয়ে রাখা হয়েছে একজন বৃদ্ধাকে, আর একজন তার মুখে গঙ্গা জল দিচ্ছে। ওম গঙ্গায় নমঃ। বদন ঘোড়া থেকে নেমে সেই খাটের পাশে হাঁটু গেড়ে বসল। তার মনে পড়ল নিজের মায়ের কথা। চোখে জল এসে গেল। কাঁদতে কাঁদতে বলল, ভালো করে দাও, মানে আমার মারে ভালো করে দাও। ফেরার পথে সে রাত্রে বদন বকুনি দিতে লাগলো ছোটকে। ছোট চাপড় মেরে সে বলল, তুই তুই এটা কি করিস ছোটু? শুধু শুধু আবার এক একজন রুগীর বাড়িতে নিয়ে আসিস। মানুষের রোগ ভোগের কষ্ট দেখতে কি ভালো লাগে? আমার আমার খুব কষ্ট হয়। আমি রাত্রে তোরে নিয়ে বেরোবো না, আর বেরোবো না। দুদিন বাদে ঘটল এক আশ্চর্য ঘটনা। ঘোড়া ছুটিয়ে একজন এলো বদনের বাড়িতে। তিনি পুলিশের দারোগা। এ তল্লাটে জমিদার, ম্যাজিস্ট্রেট, দারোগারাই তো ঘোড়া হাঁকান। বদনের মতো গরিব লোকের তো ঘোড়া থাকার কথা নয়। দারোগা সাহেব বদনকে ডেকে বললেন, এই বদন, ডাক্তারবাবু তার এই ঘোড়াটা তোমাকে দিয়ে গেছিলেন? বদন বলল, আগে সে কথাটা শুধু ভগবান জানেন দারোগাবু। ডাক্তারবাবু তার কারণে কিছু বলে যাননি। সে যদি অবিশ্বাস করতে চায় তাহলে আমি নিরুপায়। দারোগা বললেন, এই, তুই এই ঘোড়াটা নিয়ে কি করবে? এক কাজ করো, তুমি এটা বেচে দাও। বদন বলল, না দারোগাবু, না, আমি বিক্রি করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে প্রতিজ্ঞা করেছি, এরপর যদি কেউ জোর করে নিয়ে যেতে চায় আমি আর কি করে বাধা দেব বলেন? ঘোড়া কিন্তু অন্য কারুর কাছে থাকতে চায় না, এইটা মনে রাখবেন। দারোগা বললেন, বাধা নেই তো দেখছি। শোনো বদন, তুমি যে সে রাতে জমিদার মুরারি চৌধুরীর বাড়িতে গিয়েছিলে, কেউ তোমাকে খবর দিয়েছিল? বদন বলল, আমি সামান্য মানুষ, আমার আর কে খবর দেবে? আর কেনই বা খবর দেবে দারোগা বাবু? দারোগা বললেন, ভরত ডাক্তারকে যেই কল দিত রাত বিরেত হলে তিনি ঠিক যেতেন, কিন্তু তুমি গিয়েছিলে কেন? বদন বলল, তা জানি না হুজুর, ঘোড়াটাই তো আমার ওইখানে নিয়ে গেল। দারোগা ঘোড়াটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, বুঝলে বলুন, এর মধ্যে একটা তাজ্জব ব্যাপার ঘটেছে। ও বাড়ির বুড়ি মায়ের তো সেদিন মরণ একেবারে ঘনিয়ে এসেছিল। কবিরাজি চিকিৎসায় কোনো কাজ হয়নি। দু একজন বলছিল ভরত ডাক্তার যদি বেঁচে থাকতো তাহলে কিছু হয়তো একটা করতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। এর কিছু পরে ভরত ডাক্তারের ঘোড়া নিয়ে তুমি গিয়ে সেখানে উপস্থিত হলে। তারপর 2 ঘন্টা যেতে না যেতেই বুড়ি চোখ মেললেন। আজ তো তিনি স্নান করতে গেলেন পুকুর ঘাটে, একেবারে সুস্থ। তোমাকে দেখেই নাকি এমনটা হয়েছে, নইলে কোনো ক্রমে ও বুড়ির বাঁচার কথা নয়। সেজন্য জমিদার বাবু তোমাকে আর তোমার এই ঘোড়াটাকে 50টা টাকা উপহার পাঠিয়েছেন। এই নাও। বদন চক্ষু চড়ক গাছ তুলে বলল, বলেন কি দারোগা বাবু,
50 টাকা? সে সে তো আমি কখনো একসাথে দেখিনি। শুধু তাই নয়, এরপর জানা গেল আর যে দুটো বাড়িতে ছোট্ট নিয়ে গিয়েছিল বদনকে, সে দুবারের রতন আর মায়ারানিও সেরে উঠেছে একেবারে। তারাও কিছু টাকা পাঠালো। চারদিকে রটে গেল ভরত ডাক্তার বেঁচে না থাকলেও এখনো তিনি চিকিৎসা চালাচ্ছেন। অনেক বাড়ি থেকে এখন বদন আর ছোট্টুর ডাক পড়ে। ইচ্ছে থাক বা না থাক, বদনকে যেতেই হয়। সে ওষুধ দেয় না, শুধু প্রার্থনা করে। তাতেই অনেক রোগী সেরে ওঠে। যে কয়েকজন সারছে না, তাদের বাড়ির লোক ধরে নেয় তাদের আয়ু একেবারে ফুরিয়ে গিয়েছে। আয়ু না থাকলে ডাক্তার আর কি করবে? ওইসব বাড়ি থেকেই বদন এখন 1 টাকা 2 টাকা কিংবা লাউ কুমড়ো অথবা ছোটুর জন্য ঘাসের বস্তা পায়। ভরত ডাক্তার বদনকে যে কথা দিয়েছিলেন, সে কথা তিনি রেখেছেন।